নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের লেখা এই বইটির একদম শেষ অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, যার নাম ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ, এই অধ্যায়ের অনুশীলনীর সম্পূর্ণ সমাধান করে দেব। আমার বিগত ক্লাসগুলোতে আমি আমার এই ছায়া প্রকাশনীর এই বইটি থেকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের এই বইটি থেকে আমি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত সমস্ত অনুশীলনীর সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে নিও, ক্লাসগুলো দেখে নিও, এবং তার সাথে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নর সেই ক্লাসগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও। আজকে সময় নষ্ট না করে আজকের এই যে ষষ্ঠ অধ্যায় তার অনুশীলনীটা আমি শুরু করতে চলেছি। এ প্রসঙ্গে বলে রাখি, আমি বিগত ক্লাসে পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পঞ্চম অধ্যায়ের অনুশীলনীরও সমাধান করে দিয়েছি। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো দেওয়া হয়নি। ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীটা আজকে সমাধান করে দেবো, এবং আগামী ভিডিওতে আমি ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের এই বইয়েতে যে তোমাদের সেট 1 অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার যেগুলো দেওয়া আছে, এই মডেল কোয়েশ্চেন পেপারগুলো আমি সমাধান করে দেবার চেষ্টা করব। তো তোমরা যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে বলি আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক তথ্য তোমাদের দেবো যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আজকে দেখো তোমাদের এই যে 116 পাতা খোলো, 116 পাতায় দেখো যে অনুশীলনী আছে, সেই অনুশীলনীর প্রথম প্রশ্নটি আছে, ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তপশিলের সংখ্যা ছিল যথাক্রমে। আচ্ছা, একটু বলে রাখি, তোমরা অনেকেই আমাকে অনলাইন ক্লাসের জন্য আবেদন করো, কিন্তু যেহেতু আমাদের 5th ব্যাচ শুরু হয়ে গেছে এবং সবসময় তোমাদের ব্যাচে এত পরীক্ষা তো কাছাকাছি এসে গেছে, এত শর্ট টাইমের মধ্যে আর নেওয়া পসিবল হচ্ছে না। সেই কারণে তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করছো যে আমি ব্যাখ্যামূলকভাবে টপিক ভিত্তিক তোমাদের বিভিন্ন টপিকগুলো ধরে ধরে বুঝিয়ে দিই যাতে, তো সেরকম ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে। আর এই প্রশ্নগুলো পড়ার সময় আমি একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ যারা শুধু প্রশ্ন উত্তর দেখার জন্য আমার ভিডিওগুলো দেখো তাদেরকে বলে রাখি, তারা আমার ভিডিও স্কিপ করো। যারা পড়ে বুঝে পড়ার চেষ্টা করো, পড়াশোনা করার জন্য যারা মনে করো যে পড়াগুলো বোঝা উচিত, তারা অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। আজকে একটু বুঝিয়েই আমি বলে দিচ্ছি, কারণ অনেকেই তোমরা বলছো যে একটু বুঝিয়ে বললে সুবিধা হয়। তো এখানে বলা হয়েছে ভারতের মূল সংবিধানে ধারা এবং উপধারার এবং তপশিলের সংখ্যা ছিল যথাক্রমে। অর্থাৎ মূল সংবিধান মানে কি বলা হয়েছে, যখন প্রথম সংবিধানটা তৈরি করা হয়েছে অর্থাৎ সংশোধনের আগে, সংবিধানের যখন প্রথম একটা সংশোধন হলো তার আগে পর্যন্ত যে সংবিধানটা ছিল, অর্থাৎ যখন সংবিধান তৈরি করা হয়েছে তারপরেই সেই সংবিধানে কতগুলো ধারা, উপধারা এবং তপশিল ছিল। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, 395টি ধারা এবং 8টি তপশিল ছিল। পরবর্তী আমাদের যে প্রশ্নটি আছে দেখো, তোমাদের 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 2015 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, 2015 সালে 28শে মে, একদম শেষ যে 28শে মে আছে সেই সময়ে, অর্থাৎ 2015 সালের 28শে মে ভারতীয় সংবিধানের 100তম সংশোধন হয়েছে। 100তম সংশোধন, এখানে মার্চ মাসের কথা বলা হয়েছে এবং এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যদি সঠিক উত্তর খুঁজতে হয় তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 98টি, কারণ 2015 মে মাসে 100তম সংবিধান সংশোধন হয়েছে। আর এখানে যে অপশনগুলো আছে সেগুলো অনেক আগে হয়ে গেছে সংশোধন, তাই এই সংশোধনের মধ্যে, এই অপশনগুলোর মধ্যে আমাদের 98 বার সংশোধন হয়েছে, এটাই আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট তপশিল রয়েছে, ভারতীয় সংবিধানে মোট তপশিল রয়েছে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, 12টি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়,
এখানে যে অপশনগুলো আছে মূল সংবিধানে 42তম সংশোধনীতে, 44তম সংশোধনী, 93তম সংশোধনী। এর মধ্যে আমি বলে রাখি ভারতের মূল সংবিধান মানে যখন সংবিধান একদম সদ্য রচিত হয়েছে সেই সময়ে ভারতে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কথাটা ব্যবহার করা হতো। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই কথা দুটো তখন কিন্তু মূল সংবিধানে ব্যবহার করা হতো না। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই সংবিধানের প্রস্তাবনায় এই দুটো শব্দ যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনী আইনে। সুতরাং ভারতীয় সংবিধানের এখন যে প্রস্তাবনা, যেটা তোমাদের যে কোনো বইয়ের শুরুতে পলিটিক্যাল সায়েন্সের বইও দেখতে পারো, যে কোনো বই যেগুলো সরকারি অনুমোদিত স্কুলে ব্যবহার করা হয় সেই ধরনের বইগুলোর সামনেও তোমরা প্রস্তাবনা বা প্রিয়াম্বল বা মুখবন্ধ হিসেবে যেটা পাবে, সেখানে দেখবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে লেখা আছে। এই লেখাটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমেই মানে এই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যুক্ত করা হয়েছে এবং সেই থেকে এই শব্দগুলো একত্রে ব্যবহার করা হয় প্রস্তাবনায়। তাই এখানে সঠিক উত্তর হবে 42তম সংশোধনী আইন। পরবর্তী যে প্রশ্নটি আছে, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা আছে। দেখো ভারতীয় সংবিধান প্রায় 106 বারের মতন সংশোধন হয়ে গেছে এবং ভারতীয় সংবিধানের বর্তমানে যদি ধারার সংখ্যা দেখা যায় তাহলে ভারতীয় সংবিধানে বর্তমানে ধারার সংখ্যা 460-এরও বেশি, প্রায় 470-এর কাছাকাছি। তাই আমরা এখানে 460-এরও বেশি এই অপশানটাতেই আমরা দাগ দেব। পরবর্তী 6 নম্বর যে প্রশ্নটি আছে, ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমরা জানি বা তোমরা নিশ্চয়ই পড়া হয়ে গেছে তোমাদের এতদিনে, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটি আজ পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে। সেটি সংশোধিত হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এবং সেই সংবিধানের প্রস্তাবনায় মানে আগের যে প্রশ্নটা আমি এতক্ষণ ব্যাখ্যা দিচ্ছিলাম তোমাদের 4 নম্বরের প্রশ্নটা, সেই প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক মানে অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় প্রস্তাবনা একবারই সংশোধন করা হয়েছিল। সেখানে ভারতকে কি বলা হয়েছে, সেখানে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ সংবিধান একবারই সংশোধিত হয়েছে এবং সেখানে প্রস্তাবনায় অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা একবার সংশোধিত হয়েছে 1976 সালে এবং সেই সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দকে ভারতীয় প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। তাই সেই 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গণ্য করা হয়েছে। পরের প্রশ্নটি আছে দেখো, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছেন কে? এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার স্টুডেন্টদের কাছে এটা খুব পরিচিত একটি প্রশ্ন। আমি অনেকবার বলেছি এই প্রশ্নটা, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলেছেন কে? অপশন হবে, যে অপশনগুলো আছে এখানে সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই মন্তব্যটি করেছেন কে? যে অপশানগুলো এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে। মন্তব্যটি করেছেন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানে আমরা প্রত্যেকেই জানি 3য় অধ্যায় মৌলিক অধিকারের বর্ণনা আছে। এই মৌলিক অধিকারের মধ্যে সংবিধানে এই মৌলিক অধিকারের যে অধ্যায় সেখানে স্বাধীনতার অধিকার ব্যক্তিদের জন্য দেওয়া হয়েছে। সেই স্বাধীনতার অধিকার কত থেকে কত নম্বর ধারায় আছে তোমরা এখানে বুঝতেই পারছো। এই যে ধারাটা এখানে ভুল ছিল, এখানে 21 লেখা আছে, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর হবে। অপশন ডিতে বইয়েতে ছাপার হয়তো একটু গন্ডগোল আছে, সেখানে 19 থেকে 21 নম্বর ধারা বলা হয়েছিল, কিন্তু সঠিক উত্তর হবে 19 থেকে 22 নম্বর ধারা। এটা তোমরা একটু দাগ দিয়ে একটু কারেকশন করে নিও, তোমাদের বইয়েতে সঠিক উত্তর হবে 19 থেকে 22 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, 19 থেকে 22 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্নে চলে আসছে আমাদের 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি,
14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 14 থেকে 18 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কেসি ওয়্যার। কেসি ওয়্যার ভারতকে একটি যুক্তরাষ্ট্রের প্রতিম বলে বর্ণনা করেছেন। পরবর্তী যে প্রশ্নটি আছে দেখো, প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন কে? এখানে অপশানে আছে ধীরেন্দ্রনাথ সেন, অপশন বি দেখো কি আছে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব, এবং সি আছে জওহরলাল নেহরু, ডি হচ্ছে ডি ই স্মিথ। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করে না কে? এ কথা বলেছেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্পের বেশি কিছু বলে মনে করেন না কে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি ধীরেন্দ্রনাথ সেন। পরবর্তী প্রশ্ন, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের। এখানে অপশানে বিভিন্ন ধারার কথা বলা হয়েছে, কোন ধারায়? অর্থাৎ একটা জিনিস বলে রাখি, ভারতীয় সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি পূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি ভারতে, কিন্তু তাও ভারতের বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখার জন্য শাসন বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার কথা বলা হয়েছে। তো এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা সংবিধানের 50 নম্বর ধারায় বলা হয়েছে। এবং এই বিষয়টা, এই যে বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার যে বিষয়টি, এই বিষয়টি আমাদের ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে নির্দেশমূলক নীতিতে আলোচিত হয়েছে। তোমরা যারা আমার শুধুমাত্র উত্তরগুলো দেখে দাগ দিয়ে চলে যাও তারা এই ইনফরমেশনগুলো পাও না। একটু যদি আমার ভিডিওটা ধৈর্য সহকারে শোনো তাহলে তোমরা কিন্তু এই ইনফরমেশনগুলোও কিন্তু পেয়ে যাবে। 50 নম্বর ধারা অর্থাৎ নির্দেশমূলক নীতিতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না। এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে কোন মামলায়? এতগুলো মামলার কথা এখানে বলা হয়েছে, এর মধ্যে কোন রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে, মানে কোন মামলায় দিয়েছে? এই রায়টি সুপ্রিম কোর্ট তার কোন মামলায় দিয়েছে? সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলা। এটি 1973 সালে হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 51 ক নম্বর ধারায়। সংবিধানের 4th অধ্যায় 51 নম্বর ধারায় নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপালের কথা আলোচনা করা আছে। আর 51 ক নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্যের কথা আলোচনা করা আছে। তাহলে আমাদের এখানে 11টি মৌলিক কর্তব্য বলেছে, অর্থাৎ 51 ক নম্বর ধারা হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে। দেখো, যখন আমাদের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল তখন কিন্তু 10টি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে। পরবর্তীকালে 2002 সালে 86তম, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 11 নম্বর মৌলিক কর্তব্যটিকে যুক্ত করা হয়েছে। এই যে 6 থেকে 14 বছর বয়সে শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা অভিভাবক ও পিতামাতার কর্তব্য, এই কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য হিসেবে যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এখানে বিভিন্ন সংশোধনী আইনের কথা বলা হচ্ছে, কততম সংশোধনী আইন? সঠিক উত্তর হবে 61তম সংবিধান সংশোধনী আইনে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে, এখানে বিভিন্ন ধারার কথা বলা হয়েছে। এখনই বলেছি মৌলিক কর্তব্যগুলো আমাদের 51 ক নম্বর ধারায় আছে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি 51 ক নম্বর ধারা। এরপরেই চলে আসছে আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণগুলো দেখো, যে এখানে যে উত্তরগুলো মানে প্রশ্নগুলো দেওয়া আছে, 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছে তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট কতগুলি ধারা বা তপশিল ছিল?
কতগুলি ধারা এবং 8টি তপশিল ছিল। আমরা প্রত্যেকেই আগের যে প্রশ্নগুলো যখন সমাধান করেছি ওখানে দেখলাম যে মূল সংবিধানে অর্থাৎ সংশোধনের আগে একদম যখন প্রথম সংবিধান তৈরি হয়েছে তখন 395টি ধারা ছিল এবং 8টি তপশিল তালিকা ছিল। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 395। পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে দেখো ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়। কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়? উত্তর হবে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সংবিধানের ড্যাশ নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি 249 নম্বর ধারা অনুযায়ী। ধারাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, পলিটিক্যাল সায়েন্স মানেই এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধারা তোমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ড্যাশ সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায় অর্থাৎ মর্যাদা হারায়। এবার একটা জিনিস বলে রাখি যে আমাদের যখন ভারতীয় সংবিধান রচিত হয়েছিল সেই সময় মৌলিক অধিকারের যে তালিকা বা যে বিভিন্ন মৌলিক অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে তার মধ্যে সম্পত্তির অধিকারও মৌলিক অধিকারের তালিকাভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এখন বর্তমানে সম্পত্তির অধিকার আর কিন্তু মৌলিক অধিকারের তালিকাভুক্ত নেই। এখন সম্পত্তির অধিকার একটি সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে। তো এই মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কবে বাদ পড়েছিল? সেটা হচ্ছে 1978 সাল অর্থাৎ অপশন বি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে সম্পত্তির অধিকার সে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছিল। পরবর্তী প্রশ্ন। স্বাধীনতা লাভের পর ভারতের ড্যাশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। কোন বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি অর্থনৈতিক বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বিশেষত ড্যাশ সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল। এইখানে জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশন, দেশে কোনো জরুরি অবস্থা মানে যেখানে খুব দ্রুতভাবে নাগরিকদের অধিকার কর্তব্যকে নিয়ন্ত্রণ করে দেশের পরিস্থিতির মানে সামাল দেওয়ার জন্য সরকারকে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে। জরুরি অবস্থা বলতে সেই পরিস্থিতিকেই বলা হয়েছে। কত সালে কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1975 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসি। সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে। আমরা প্রত্যেকেই এতগুলো কোশ্চেনের মাধ্যমে জেনে গেছি যে সংবিধানের চতুর্থ অধ্যায়ের ক অংশে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। শূন্যস্থান পূরণের 8 নম্বর প্রশ্নটা দেখে নাও। বর্তমান ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা ও বহু উপধারা আছে। ড্যাশ ধারা ও বহু উপধারা আছে। আমি বলেছি বা তোমাদের এই বইটিতে 470-এরও বেশি ধারার কথা বলা হয়েছে, কিন্তু 470 আমাদের অপশন নেই। সেখানে আমরা এরকম প্রশ্ন এলে কাছাকাছি যেটা অর্থাৎ 465টা আমরা দাগ দিতে পারি। পরবর্তী প্রশ্ন। বর্তমানে ভারতীয় সংবিধানের ড্যাশ তপশিল আছে। বর্তমানে ভারতীয় সংবিধানের ড্যাশ তপশিল আছে। সঠিক উত্তর হবে অপশন ডি 12টি তপশিল আছে। পরবর্তী প্রশ্ন। সংবিধানের ড্যাশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা আছে। সংবিধান ড্যাশ ধারায় সঠিক উত্তর হবে অপশন সি সংবিধানের 75 নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশ তম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছে। অর্থাৎ মিনার্ভা মিলস মামলা সংবিধানের কোন সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করেছে। বিভিন্ন সময় বিভিন্ন সংশোধনী আইন পাস হয়। কোন সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ বা বেশ কিছু অংশ মিনার্ভা মিলস মামলার রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনের কিছু অংশকে বাতিল করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। 1988 সালে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে 1988 সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল? সঠিক উত্তর হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স আগে 21 ছিল, পরে কমিয়ে সেটা 18 করা হয়েছিল। পরবর্তী 13 নম্বর প্রশ্ন। ভারত একটি বহুভাষাভাষী দেশ।
এখানে প্রায় ড্যাশটি ভাষায় মানুষ কথা বলে। সঠিক উত্তর হবে অপশন, এখানে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে এখানে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন, এখানে যে তোমাদের সি লেখা এটা ডি করে নেবে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 845টি ভাষায় কথা বলে। এখানে তোমাদের দুটো সি অপশন দিয়ে দিয়েছে, এখানে লাস্টেরটা হবে অপশন ডি 845টি। পরবর্তী যে প্রশ্নে চলে আসছে, বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও ড্যাশ সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো। সঠিক উত্তর হবে এখানে অপশন সি 1971 সাল। এরপরে দেখো ট্রু অ্যান্ড ফলস যেগুলো আছে, এখানে অনেক বিবৃতি দেওয়া আছে, আমি আর বিবৃতিগুলো এত ডিটেলসে পড়ছি না, আমি এর উত্তরগুলো করে দিচ্ছি। দেখো প্রথম যে ট্রু অ্যান্ড ফলস অর্থাৎ সত্য মিথ্যার যে 1 নম্বরের যে প্রশ্নটি আছে তার যে 3টি বিবৃতি এবং এদিকে একটি বিবৃতি আছে, দেখো এই যে 4টি বিবৃতি আছে, দেখে নিচ্ছ তোমরা বিবৃতিগুলো, এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। এখানে যে বিকল্পগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, 1-এর সি হচ্ছে সঠিক উত্তর। ট্রু অ্যান্ড ফলসের 1-এর সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 2-এর যে প্রশ্নটি আছে দেখো, 2-এর যে বিবৃতিমূলক প্রশ্ন আছে সেই 2-এর বিবৃতিমূলক প্রশ্নগুলোর দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তর হবে 2-এর বি। পরবর্তী 3 নম্বর দেখো, 3 নম্বরের যে বিবৃতিগুলো আছে দেখে নাও এবং তার মধ্যে যে বিকল্পগুলো আছে এই বিকল্পের মধ্যে সঠিক উত্তর হবে 3-এর সি, সঠিক উত্তর হচ্ছে 3-এর সি। পরবর্তী 4 নম্বর যে বিবৃতিগুলো আছে দেখো, এই বিবৃতিগুলো পড়ে আমি তোমাদের অনেকটা ব্যাখ্যা দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই কারণেই আমি এই বিবৃতিগুলো দিচ্ছি না, তবে তোমাদের জন্য আলাদা করে আমি ক্লাস আনবো। 4 নম্বরের যে প্রশ্নটি আছে দেখো, 4-এর যে বিবৃতিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, 4-এর বিবৃতির যে আছে তার বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, 4-এর বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন আছে 5-এর যে বিবৃতিগুলো আছে এবং এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে, 5-এর এই বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হবে 5-এর সি, 5-এর সি হচ্ছে সঠিক উত্তর। এরপর 6-এর বিবৃতি দেখে নাও এবং এর মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 6-এর বি, 6-এর বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী দেখো 7 নম্বরের প্রশ্ন, এখানে একটাই অপশন আছে, এর পরের পাতায় আরো কটি অপশন আছে, 7-এর যে বাকি 3টি অপশন আছে এবং তার বিকল্পগুলো আছে দেখে নাও, এই 7-এর সঠিক উত্তর হবে অপশন বি। এরপর 8-এর যে বিবৃতিমূলক প্রশ্নটা আছে দেখে নাও, এই প্রথম বিবৃতি এটা এবং পরের বিবৃতিগুলো দেখে নাও। 8-এর দাগের যে বিবৃতিমূলক যে ট্রু অ্যান্ড ফলস যে আছে তার সঠিক উত্তর হবে 8-এর সি, 8-এর সি হচ্ছে সঠিক উত্তর। এর পরেই আসছে কলাম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মিলন যেগুলো আছে সেগুলো দেখে নাও। প্রথমেই যে 1-এর দাগের যে স্তম্ভ মিলন আছে, এদিকে বিভিন্ন দেশের নাম আছে আর এখানে তাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। এর মধ্যে প্রথমেই আছে ভারত, ভারতের সাথে হবে কি ভারত, 1-এর বি, ভারতে 1 নাগরিকত্ব আছে, 1-এর বি, ভারতে 1 নাগরিকত্ব আছে। 2-এতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে কি দ্বি নাগরিকত্ব অর্থাৎ 2-এর ডি। তারপর হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি হচ্ছে কি ধরনের, নাম সর্বস্ব শাসক, 3-এর এ। আর পড়ে থাকছে কি 4-এর হচ্ছে সি, প্রস্তাবনা সংবিধানে এই সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দগুলি সংযোজিত হয়েছে 42তম সংবিধান সংশোধনীতে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1-এর এ, 1-এর এ হচ্ছে সঠিক উত্তর। আমি এগুলো করে দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও, করে নিও তোমাদের বইতে এগুলো। পরবর্তী যে স্তম্ভ মিলনটি আছে এটা দেখে নাও, পরবর্তী যে স্তম্ভ মিলন এখানে আছে 1976 সালে 42তম সংশোধন হয়েছিল অর্থাৎ 1-এর বি। 2002 সালে 86তম সংশোধন হয়েছিল অর্থাৎ 2-এর এ। আচ্ছা, তারপরে হচ্ছে 3, 1985 সাল, 1985 সালে 52তম সংবিধান সংশোধন হয়েছিল অর্থাৎ 3-এর ডি। তারপর হচ্ছে 4, 2019 সাল, 2019 সালে 103তম সংবিধান সংশোধন হয়েছিল অর্থাৎ 4-এর সি। তাহলে এখানে যে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 2-এর সি। এরপর যে রিজনিং টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও, বিভিন্ন বিবৃতি এবং যুক্তি রয়েছে, বিবৃতি আছে যুক্তি আছে। এর বিবৃতির মধ্যে প্রথমটা দেখো, ভারতীয় সংবিধানের অন্তর্গত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য।
আর দ্বিতীয় যে যুক্তিটা আছে, এগুলি জনকল্যাণকর সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে উপযোগী। এর মধ্যে এই যে বিবৃতিমূলক এই তোমাদের যে রিজনিং টাইপের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রথম বিবৃতিটি ভুল, কারণ নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু এগুলো জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে উপযোগী। অর্থাৎ বিবৃতি এ এটা হচ্ছে ভুল, বিবৃতি এটা ভুল, কিন্তু এখানে যে আর বলা হয়েছে আর হচ্ছে সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 ডি, এ মিথ্যা বি সত্য। 2 যে প্রশ্নটা আছে দেখো বিবৃতিমূলক, ভারতীয় সংবিধান ভারতের সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে। আর যুক্তি আছে কি, ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। এখানে যেটি আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে এ এবং আর দুটোই সত্য, এবং আর সঠিকভাবে এর যুক্তিকে ব্যাখ্যা করে। আমি তোমাদের প্রস্তাবনা সম্পর্কে একটা ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যার মাধ্যমে আমি ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দেবো এই যে রাষ্ট্রীয় ধর্ম নেই, কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে, এগুলো কেন বলা হচ্ছে, এগুলো এই ভিডিওর মাধ্যমে এত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। পরবর্তী ক্লাসে তোমাদের সমস্ত এগুলো বুঝিয়ে দেবো। তারপরে ডায়াগ্রাম বেস যে প্রশ্নগুলো আছে দেখো, এই যে প্রথমের যে প্রশ্নটা আছে এর সঠিক উত্তর হবে যেটা দেখো ডায়াগ্রাম বেস প্রশ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে ডায়াগ্রাম বেস প্রশ্নের সঠিক উত্তর আমি একটা বলতে পারি, এটা সঠিক উত্তর, অন্য কোনো টিচার বলতে পারে, তার চিন্তা ভাবনা অনুযায়ী তিনিও অন্য একটা প্রশ্নকে সঠিক উত্তর বলতে পারেন। আমার এখানে যে সিদ্ধান্ত সেখানে এই 1 প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, কারণ সংসদে বিল যেভাবেই পাস হোক, সংসদে বিল পাস করার অনেক রকম পদ্ধতি আছে, যেভাবেই পাস হোক বিলটা অনুমোদিত হবে তখনই যদি রাষ্ট্রপতি তাতে সম্মতি প্রদান করে। রাষ্ট্রপতি সম্মতি দিলে তবেই বিলটা আইনে পরিণত হয়। তাই আমি এখানে অপশন ডিটা সঠিক উত্তর রেখেছি। তোমাদের অন্যান্য বা তোমাদের টিচারদেরও মতামত অনুযায়ী অন্যান্য কোনো রকম অপশান থাকতেই পারে, আমি এখানে অপশান ডিটাকেই পছন্দ করেছি। পরবর্তী যে অপশানগুলো আছে 2 দাগের যে ডায়াগ্রাম বেসড প্রশ্ন আছে তার সঠিক উত্তর আমি করেছি অপশান সি, এবং অপশান সি হচ্ছে সঠিক। এবং 3 নম্বর যেটি আছে 3 নম্বরেরও আমি সঠিক যে উত্তর সেটি হচ্ছে অপশান বি রেখেছি, কারণ দেখো এখানে রাষ্ট্রপতি, যুক্তরাষ্ট্রীয় সংসদীয় এককেন্দ্রিক বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার একটা সংমিশ্রণ হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা। তাই ভারতের শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বা ভারতের শাসন ব্যবস্থাকে নিয়ে যখন সংবিধান রচনা হয়েছে, তাই সংবিধানের আয়তন হয়েছে অনেক বিশাল এবং জটিল। কারণ আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের একটা করে শাসন ব্যবস্থা থাকে, হয় যুক্তরাষ্ট্রীয়, নয় রাষ্ট্রপতি শাসিত, না হয় এককেন্দ্রিক সংসদীয়, এরকম শাসন ব্যবস্থা থাকে। ভারতের শাসন ব্যবস্থার গঠন কাঠামো সম্পূর্ণ ভিন্ন, কারণ বিভিন্ন দেশ থেকে তাদের সুন্দর সুন্দর গুণগুলোকে নিয়ে আমাদের ভারতীয় সংবিধান গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাথে এককেন্দ্রিক সংসদের সাথে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার সংমিশ্রণের ফলে ভারতীয় সংবিধান বৃহৎ এবং জটিল সংবিধানে পরিণত হয়েছে। তাই আমি ডায়াগ্রাম বেসড এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেই পছন্দ করেছি। আজকে আমার ক্লাস এতটাই থাক। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে অনেক অনেক সমর্থন করো।